আর এরকম একটা পরিস্থিতিতে দিলীপ ঘোষের কি খবর? অভিমানী দিলীপ ঘোষ। মোদির পর শাহের সফরেও ব্রাত্য দিলীপ ঘোষ। ডাক পাননি অমিত শাহের বৈঠকে। পদাধিকারীদেরই ডাকা হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। আগে কর্মী বৈঠকে ডাকা হতো বলে মন্তব্য। তিনি কারোর সঙ্গে দূরত্ব তৈরি করেননি বলে মন্তব্য দিলীপ ঘোষের। কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে। আমি জানি না তাদের ডাকা হয়েছে, কতজনকে ডাকা হচ্ছে। আমাকে যখন দরকার হবে ডাকা হবে। আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি। আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করিনি। আমি সকাল থেকে ঘুরি, কর্মীদের সঙ্গে বসি। তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটা তো। আমি তো এর আগেও সব সভায় যেতাম না। কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয়, যাই। হ্যাঁ, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে। এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, কার্যকর্তা বৈঠক হচ্ছে। তো যারা পদাধিকারী হয়েছেন নতুন, হয়তো তাদেরকে ডাকা হয়েছে। পার্টিতে যখন আমাকে যে দায়িত্ব দিচ্ছে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি। এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে। তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি। যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক, আমি কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি। উনি তো মানে প্রোটোকলের মধ্যে নেই এখন, তো উনি কেন এক্সপেক্ট করবেন? মানে কমিটিতে নেই না, এটা সাংগঠনিক যারা আছেন তারা বলতে পারবেন। সকালে জামাই ষষ্ঠী আর বিকেলে আরএসএস এর অনুষ্ঠানে দিলীপ ঘোষ তিনি পৌঁছে যান। আজকের শাহের সফরে ব্রাত্যই ছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ডাক না পেয়ে কিছুটা অভিমানী দিলীপ। তার মধ্যেই যান জামাই ষষ্ঠীতে। আর বিকেলে গন্তব্য উলুবেড়িয়া। তাঁতিবেড়িয়া সারদা শিশু মন্দির স্কুলে তিনি যান। 15 দিন ব্যাপী আরএসএস এর প্রশিক্ষণ শিবিরের আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান। বেশ কিছুক্ষণ সময় কাটান সেখানে। বেরিয়ে যাওয়ার সময়ে প্রশ্নের উত্তরেই শুধুই মুচকি হাসি। অন্যদিকে অনুব্রত মণ্ডল আজও হাজিরা দিলেন না। গতকালের পর আজও গড়হাজির তিনি। এসডিপিও অফিসে হাজিরা দিলেন না অনুব্রত। আজও আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি পৌঁছানো হয়। সোমবার হাজিরার আবেদন অনুব্রত মণ্ডলের। সোমবার আগাম জামিনের আবেদনের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। গতকালের পর আজও আইসিকে হুমকি গালাগালিতে অনুব্রতকে তলব করা হয়েছিল। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলেছি, আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানো না, আইনের মোতাবেক জানেন। অন্যদিকে বোলপুরের আইসের বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড। ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপিআই নেতার। বীরভূমের টিএমসিপির সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। বিক্রমজিতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা শিউরি থানার। আর সাসপেন্ড হওয়ার আগে তিনি কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। তারা কে কি করছে, কোথায় কি বলছে, তাদের কতটা এখতিয়ার বলার, কতটা এখতিয়ার নেই, তার এখতিয়ারের বাইরে কথা বলেছে, যার জন্য এটা হয়েছে। নজর রাখবো অন্যান্য খবরের দিকে। প্রশাসনের অনুমতি ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বাড়ি। ঐতিহ্যশালী এই বাড়ি কেন এভাবে ভেঙে ফেলা হলো? ক্ষুব্ধ শান্তিনিকেতনের প্রাক্তন আশ্রমিকরা। অবনী ঠাকুরের বাড়ি ভাঙার বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি বোলপুর পুরসভার। বীরভূমে শান্তিনিকেতনের অবনপল্লী, এখানেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছবি গল্প বলে, তাঁর গল্প ছবি আঁকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, বিশ্বভারতীর দ্বিতীয় উপাচার্য।
অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িটা এখন আর নেই, একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবন ঠাকুরের বাড়িটা রক্ষা করা হলে, একটু রক্ষণাবেক্ষণ যদি করতো, তাহলে সেই স্মৃতি রক্ষা করা হতো, সেটা দিকে ভালো হতো। অবন ঠাকুরের নামেই শান্তিনিকেতনের রতনপল্লীর পাশে অবনপল্লী। এখানে প্রায় 3 বিঘা জায়গা জুড়ে ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, নাম আবাস। ঐতিহ্যশালী এই বাড়ি এখন ধ্বংসস্তূপ। রবিবার পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতেও এই বাড়ি ভাঙার চেষ্টা করা হয়, তখন বাধা দেয় বোলপুর পুরসভা, গেটের তালাও ঝুলিয়ে দেয়। তারপরেও রবিবার ভাঙা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আবাস। গেটে বোলপুর পুরসভার তালা ঝুলছে, তাতে থোড়াই কেয়ার। পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঐতিহ্যশালী অবন ঠাকুরের বাড়ি। আমরা ঘর মালিকের নির্দেশে এখন এসেছি, ও যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসে বলে আমরা এসেছি। মানে যেটুকু ভাঙা ছিল বাকিটাও জেসিবি দিয়ে ভাঙলো। হ্যাঁ, আমাদের আবার কেউ আসেনি, পৌরসভাটা কেউ আসেনি। এই বাড়িটা তো পৌরসভা ভাঙতে নির্দেশ বারণ করেছিল। তা জানি না, আমরা কাজ করছি, আমরা কি জানবো, আমাদের লেবার মানুষ, বুঝতে পারছেন তো। এবার যা ঘর মালিক বলেছে আমরা এসেছি, কাজে লেগেছি। কি করে ভাঙলেন আজকে জিসিবি করে? হ্যাঁ, পাঁচিলটা ভাঙে। জানা গিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বংশধররা এই বাড়ি বিক্রি করে দিয়েছেন। যিনি কিনেছেন তিনি এই পুরনো বাড়ি ভেঙেছেন। কিন্তু এটা কি রোখা যেত না? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কি বাঁচিয়ে রাখা যেত না? এ বিষয়ে বোলপুরের মহকুমা শাসকের দাবি। বাড়ির মালিকের পক্ষ থেকে পুরনো বাড়ি সংস্কারের জন্য আবেদন করা হয়েছিল। ভাঙার বিষয়ে কিছু জানানো হয়নি। পুরো কর্তৃপক্ষ ভাঙার অনুমতি দিয়েছিল কিনা জানা নেই। বোলপুর পুরসভার দাবি, তারা বাড়ি ভাঙার অনুমতি দেয়নি। তাহলে বাড়ি ভাঙা হলো কিভাবে? প্রশাসনের অনুমতি ছাড়াই কি অবনীন্দ্রনাথ ঠাকুরের আবাস গুঁড়িয়ে দেওয়া হলো? প্রশ্ন অনেকেরই। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো ফাঁসি দেওয়ায় নদী চুরি। কিভাবে চুরি হচ্ছে নিশ্চয়ই প্রশ্ন আপনাদের মনে আসছে। মতিয়া নদীর বুকে ফেলা হয়েছে ছাই আর পাথর। দেখুন সেই ছবি। অভিযোগের আঙুল একটি পেপার মিল এবং তার পাশের জমির মালিকের বিরুদ্ধে। তারা অবশ্যই অভিযোগ মানতে নারাজ। পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দফতর। এটা মহানন্দা শাখা নদী, নাম মতিয়া। ছাই আর পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নদী। শিলিগুড়ির ফাঁসি দেওয়া। এখানকার বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মতিয়া। এই নদীর পাশে রয়েছে একটি পেপার মিল। অভিযোগ, কারখানা বড় করতে তারা নদী দখলের ছক কষেছে। নদীর বুকে ফেলছে ছাই আর পাথর। এই পেপার মিলের পাশের জমির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগ। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, কারণ মতিয়ার জলে অনেকে চাষ করেন। তাদের অভিযোগ, এভাবে নদী বুঝিয়ে দিলে চাষের ক্ষতি হবে, এমনকি বর্ষায় বিপদ বাড়বে। নদীর গতিপথ বন্ধ হয়ে গেলে জল ঢুকবে গ্রামে। আমাদের জমি সব তো এদিকেই, এখন নদী যদি এখানে বন্ধ করে দেয়, সবাই এখন এবার আনারসের সিজন, এখন আনারসগুলো যদি পচে যায়, কথা নদী জল ঢুকলে কিন্তু আনারস পচে যায়, সে ড্যামেজ কেটে দিবে। পরবর্তী সময় আবার এই জল আবার গ্রামে ঢুকতে পারে। এখন চাচ্ছে যেরকম ছিল নদীটা সেরকমই থাক। নদী বাঁধ দিচ্ছে, দেখার কারণে আমাদের বস্তির লোকগুলো সবাই অবজেকশন করতেছি, মানে না। নদী ঘুরলে এদিকে আমাদের সব ভাঙে চিঙে একদম সর্বনাশ করে দিবে। আমাদের জমি যা আছে, আমার নিজের খতিয়ান জমিতে আমরা ছাই ফেলাচ্ছি, আর কোনো নদীতে জমিতে আর কিছু আলাদা আমরা ফেলাচ্ছি না। এই যে এই বোল্ডার ছাই এগুলো কি ফেলছে? এগুলা তো আমরা ফেলে নাই, হোসাতে পাশে যে জমি আছে ও বলছে আমাদের নিজের খতিয়ান জমিন, ওইখানে আমরা বোল্ডার নিয়ে আসে ফেলাইছি। আমি নদী পথ পরিবর্তন করছি না, আমার খতিয়ান জমি প্রতি বছর ভেঙে যাচ্ছে, যাতে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। প্রতি বছর 4-5 ফুট করে ভেঙে যাচ্ছে। না, নদীর গর্ভে আমি পরিবর্তন করি না। সরকার থেকে এসে মেপে দেখে আপনারা তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবস্থা নিচ্ছি, লোক পাঠাচ্ছি, দেখে আসছি, যা আইনগত ব্যবস্থা তখন মুক্ত করে এখানে সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে এসছি।
সেই সমস্যাটা তো সমাধান করা গেছে, আবার তৈরি হয়েছে, আবার ব্যবস্থা নিতে হবে। প্রায় 3 একর এলাকা জুড়ে পেপার মিল। মাস 6 আগে এই পেপার মিলের বিরুদ্ধে কাজীগঞ্জ এলাকায় মতিয়ার চর দখলের অভিযোগ ওঠে। সেই জমি উদ্ধার করে ভূমি দপ্তর। কাজীগঞ্জ থেকে 500 মিটারের মধ্যে আবারও একই পেপার মিলের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ, যা নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। একদিকে নদী চুরি আপনারা দেখলেন, আর অন্যদিকে জমির জট কাটিয়ে জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে। পরিশ্রুত জল প্রকল্পের ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। ট্রায়াল শেষে বাড়ি বাড়ি এবার খাবার জল। জলপাইগুড়ি শহরে এবার কল খুললেই জল। জল প্রকল্পের ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি পুরসভা 2017 সালে এখানে জল প্রকল্পের কাজ শুরু হয়। তিস্তার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছবে। এর জন্য বরাদ্দ করা হয় 152 কোটি টাকা। কাজ অনেকটা এগিয়েও যায়, কিন্তু জমি জটের কারণে সেই কাজ থমকে যায়। সেই জটই সম্প্রতি কেটেছে। এরপরেই ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। 3 মাস ধরে চলবে ট্রায়াল। আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে 2025-এর একদম টার্গেটের মধ্যেই আমরা কমপ্লিট করছি। প্রতিদিন মাথা পিছু 135 লিটার জল দেওয়া হবে। 3 লক্ষ মানুষ জল পাবে। আগামী দিনে আরেকটা জলাধার, আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হতে চলেছে। ট্রায়াল শেষে কল খুললেই বাড়ি বাড়ি জল। পুরসভা জানিয়েছে প্রতিদিন তিস্তার 58 লক্ষ গ্যালন জল পরিশ্রুত করা হবে। সেই জল পাবেন প্রায় 3 লক্ষ বাসিন্দা। আগামী ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছানোর টার্গেট নিয়েছে পুরসভা। অত্যন্ত আনন্দের খবর। এটা সাপ্লাই হলে জলপাইগুড়িবাসীর খুবই উপকৃত হবে। এটা যেন জলপাইগুড়ির জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায়। অবশ্যই ভালো উদ্যোগ। জলের জন্য যে চারিদিকে হাহাকার থাকে সেটা কিছুটা হলেও কমবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।